হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ব্লু লকের আরেকটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। গত পর্বটা কিন্তু খুবই অসাধারণ ছিল এবং পার্সোনালি আমি খুবই এনজয় করেছি এবং সত্যি বলতে ব্লু লকের প্রতিটা এপিসোডেই আমি কাজও করছি, এর সাথে নিজে এন্টারটেনও হচ্ছি। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো। তোমরা জানো বিজ্ঞাপন আসলে কি করতে হবে, জাস্ট বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। তো বিজ্ঞাপন আমি প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। গত এপিসোডে আমরা দেখেছিলাম ফাইনালি ইসাগির টিম 12 টিমকে হারিয়ে দেয়, আর 12 টিমকে হারানোর পর ইসাগি 12কে তাদের টিমে নিয়ে নেয় আর পরের স্টেজে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখেছিলাম রিও, কুনিগামি আর চিগিরি মিলে একটা টিম বানিয়েছিল, যেখানে রিও কিন্তু নাগির উপর প্রচন্ড রেগে রয়েছে, রিভেন্স মুডে রয়েছে। আর এদিকে কুনিগামি আর চিগিরি ইসাগি এবং বাচিরার উপর খুব রেগেছিল। তো এই এপিসোডের শুরুতেই দেখা যায় 12, ইসাগি আর নাগি তাদের রুমে এসেছে। তো এখানে আমরা দেখতে পাই নাগি আর 12 তাদের পছন্দের বেড নিয়ে ঝগড়া করছিল, মানে নিচের বেডটা নিয়ে। আর এখানে আমরা একটা জিনিস দেখে অবাক হই, 12র ম্যাচের পার্সোনালিটি আর এই বাইরের পার্সোনালিটি কিন্তু সম্পূর্ণ আলাদা। ও রিয়েল লাইফে মানে ম্যাচের বাইরে সবকিছুকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করে। আর এজন্য ইসাগি আর নাকি ওকে হাউসমেট মানে চাকরানির সাথে তুলনা করে। আর আমাদের 12কে এমন ভাবে দেখানো হয়, মানে লুকটা খুব হাস্যকর লেগেছে মেয়ে সেজে। তো 12র জন্য রুমের মধ্যে কোনো কিছু অগোছালো রাখা যেত না, ও অনেক রেগে যেত এটা দেখলে, এবং ওর পার্সোনালিটি আবারও মনে করো হাউসমেট টাইপ হয়ে যেত। তবে 12র ইগো অনেক বেশি ছিল। তো যাই হোক, ইসাগি 12র এই ইগোর ব্যাপারে ভাবে যে 12র এত ইগো, এর জন্যই এত ভালো প্লেয়ার, আর আমাকে যদি ভালো খেলতে হয় তাহলে 12র মতোই ইগোয়েস্টিক হতে হবে এবং 12র সাথে ট্রেনিং করে ওর যে ট্র্যাকটিক গুলো রয়েছে এগুলো জানতে হবে, তাহলে আমাদের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হবে। কেমিক্যাল রিয়াকশন বলতে বুঝিয়েছে দুই প্লেয়ারের মধ্যে বন্ডিং আর কি। তো যাই হোক, এরপর 12 তার রুম থেকে বাইরে যাচ্ছিল, আর তখন ইসাগি 12কে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে কিছুক্ষণ ট্রেনিং করবে? এরপর আমরা ট্রেনিং জোনে দেখি ইসাগি আর নাগি ফুটবল নিয়ে ট্রেনিং করছিল, কিন্তু 12 ফুটবল নিয়ে নয়, ও মূলত ওর এন্ডুরেন্স ক্ষমতা বাড়ানোর জন্য, সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য আলাদা আলাদা অনেক ট্রেনিং করছিল এবং নিজের পায়ের এন্ডুরেন্স বাড়ানোর জন্য ও টানা 40 মিনিট দৌড়াচ্ছিল, লাফাচ্ছিল। তো এটা দেখে ইসাগি অনেক ইন্সপায়ার্ড হয় এবং চিন্তা করে 12র এই ডিসিপ্লিন এবং এরকম কঠিন ট্রেনিং এর জন্যই 12 এত ভালো প্লেয়ার। তো ইসাগিও তখন 12র সাথে 12র স্টাইলে ট্রেনিং করা শুরু করে, আর ইসাগিকে দেখে নাগিও 12র সাথে ট্রেনিং করতে চলে আসে। আর এরপর আমাদের জাপান ফুটবল ইউনিয়নের যতগুলো মেম্বার ছিল তাদের সবাইকে দেখানো হয়, যাদের সাথে ইগোর মিটিং ছিল আর কি। তো ইগোর অ্যাসিস্ট্যান্ট তখন তাদের সবাইকে ব্লু লকের ব্যাপারে বোঝায় যে ব্লু লকের ভেতরে কি হচ্ছে, এটা কিভাবে কাজ করছে এবং প্লেয়ারদের স্কিল কত ফাস্ট ইমপ্রুভ হচ্ছে। কিন্তু তখনই ফুটবল ইউনিয়নের যে সুপারভাইজার হিরোতোশি, সে বলে এসব দিয়ে আমার কিছু যায় আসে না, আমি চাই দ্রুত এখান থেকে জিনিয়াস বের করো। আর তখন পিছন থেকে যে স্পন্সর রয়েছে, অ্যাডভার্টাইজার, সে বলে হ্যাঁ ঠিক, আমি ওটাই চাই, যত দ্রুত সম্ভব একটা জিনিয়াস প্রডিউস করো যাতে আমরা ওকে ইউজ করতে পারি। তো এটা শুনে ইগো অনেক রেগে যায় এবং বলে তোমরা সবাই অনেক লোভী, সবাই খালি টাকার পেছনে পড়ে রয়েছো, একটা ইতোষী সাই তৈরি করা এত সহজ নয়। এবং ইগো বোঝাতে থাকে যে এখনো পর্যন্ত তোমরা যে কয়টা প্লেয়ার তৈরি করেছো তারা শুধুমাত্র জাপানের ভেতরে যে ডোমেস্টিক খেলাগুলো হয় সেখানে খালি ভালো খেলে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে হেগে দেয়। তো এর জন্য এটাকে আমি পরিবর্তন করতে চাই এবং আমি এমন প্লেয়ার তৈরি করবো যারা শুধুমাত্র ন্যাশনাল পর্যায়ে নয়, ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়েও টপ র্যাঙ্কে থাকবে এবং আমি এটা অবশ্যই করে দেখাবো। আর এটাই আমার জীবনের উদ্দেশ্য, এটাই ব্লু লকের উদ্দেশ্য। তো এসব শুনে হিরোতোশি খুব খুশি হয়ে যায় এবং বলে ঠিক আছে, আমি তোমাকে আরো সময় দিচ্ছি, তুমি একজন জিনিয়াস প্রডিউস করো। আর এরপর সিন শিফট হয়, আমরা দেখি ইসাগি, নাগি, 12 তাদের ট্রেনিং শেষ করে ফেলেছে। তো নাগি আর ইসাগি যখন গোসল শেষ করে রুমে আসে তখন তারা দেখে 12 অলরেডি ওদের আগে রুমে থাকা সবচেয়ে ভালো বেডে ঘুমিয়ে পড়েছে। তো এটা দেখে ইসাগি এবং নাগি দুজনে রেগে যায়, কিন্তু এটা দেখে আবার খুশি হয়ে যায় যখন দেখে যে 12 এই রুমের সবকিছুকে একেবারে সুন্দর করে গুছিয়ে রেখেছে, রুম চকচক করছে। আর এটা দেখে ইসাগি বলে না, আসলে 12 সবচেয়ে ভালো বেডটাই ডিজার্ভ করে। তো যাই হোক, এরপর নাগে করে কি ওপরের যে ভালো বেডটা সেটা শুয়ে পড়ে। তো ইসাগির এটা দেখে আবার রেগে যায়, ওকে নিচের খারাপ বেডে ঘুমাতে হবে। তো এরপর দেখা যায় চিগিরি, কুনিগামি আর রিও মিলে প্র্যাকটিস করছিল। ওরা আসলে ভাবছিল যে ইসাগিরা হয়তো 3 ভার্সেস 3 যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা জিতে পরের স্টেজে পৌঁছে গিয়েছে। ওরা যে হেরেছে ইসাগিরা, এটা ওরা জানে না, মানে ওদের আইডিয়াও নেই যে ইসাগিরা এখনো ওদের লেভেলেই রয়েছে, মানে ওদের সাথে খেলা পড়তে পারে। তো তখনই কুনিগামি রিওকে জিজ্ঞাসা করে, রিও তুমি কি আমাদের পরের ম্যাচটার জন্য রেডি আছো? রিও তখন বলে অবশ্যই, আমার নাগের সাথে ফেস হতেই হবে, ওর উপর প্রতিশোধ আমার নিতে হবে। তো এরপর আমাদের ডাইনিং হলের সিন দেখানো হয় যেখানে ইসাগি
খাবার নিতে আসে আর মনে মনে ভাবছিল যে নারু ভাই তাকে বলেছিল যে সে সবকিছু তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারে, মানিয়ে নিতে পারে এবং নতুন কিছু শিখতে পারে। তো এরপর ইসাগি খাবার নিয়ে যায় বারোর কাছে আর বারোকে জিজ্ঞেস করে তোমার প্লেইং স্টাইলটা আসলে কেমন, আমি যদি তোমার প্লেইং স্টাইলটা বুঝতে পারি তাহলে আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে এবং ম্যাচে একটা কেমিক্যাল রিয়াকশন আমরা করতে পারবো এবং আমরা খুব ভালো টিম ওয়ার্ক করলে আমরা ম্যাচ জিততে পারবো। বারো বলে আমার কোনো টিম ওয়ার্কের দরকার নেই, আমি নিজে একা একাই গোল করবো, যদি এভাবে খেলে তোমরা জিততে পারো জিতো, তা না হলে আমার কিছুই যায় আসে না। তো ইসাগি তখন সেখানে বারোকে অনেক বোঝানোর চেষ্টা করে যে দেখো এভাবে একাভাবে তো ম্যাচ খেলা সম্ভব নয়, এরকম সেলফিশনেসের জন্যই কিন্তু তোমরা গত ম্যাচটা হেরে গিয়েছো, তুমি আর নারু ভাই যদি একসাথে মিলে খেলতে তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট হতো। এটা শুনে বারো অনেক রেগে যায় এবং বলে আমাকে জ্ঞান দেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই, আর বারো সেখান থেকে চলে যায় আর ইসাগিও বারোর উপর অনেক বিরক্ত হয়ে যায়। তো এরপর সিন শিফট হয়, আমাদের সবার কমন বাথরুমের সিন দেখানো হয় যেখানে সব ল্যাংটা হয়ে গোসল করছিল, সব ল্যাংটা বাবারা। তো এখানে আমরা ইসাগিকে দেখতে পাই আর হঠাৎ করে ইসাগি লক্ষ্য করে ওর সামনে কুনিগামিও গোসল করছে। তো কুনিগামির মাসল দেখছো? তো যাই হোক কুনিগামি ইসাগিকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং কুনিগামি ইসাগিকে জিজ্ঞাসা করে তুমি এই লেভেলের ফ্লোরে কি করছো? ইসাগি তখন কুনিগামিকে বলে আমরা তো 3 ভার্সেস 3 ম্যাচে জিততে পারি নাই, হেরে গিয়েছিলাম, আর তারপর আমাদের মধ্যে থেকে বাচিরাকে ওরা নিয়ে গিয়েছে আর তার পরের ম্যাচে আমরা নারুহায়ের টিমকে হারিয়ে দিয়ে বারোকে আমাদের টিমে নিয়েছি। আর ওরা যখন কথা বলছিল তখন আমাদের লেডি বয় চিগিরিও চলে আসে, মানে চিগিরিকে কে বলবে ছেলে বলো। তো চিগিরিকে দেখে ইসাগি অনেক খুশি হয় এবং বলে তোমাদের টিমের তাহলে থার্ড প্লেয়ার কে? আর তখন দেখা যায় এখানে নাগিও এসেছে, পানির উপরে ভাসছে, গোসল করছিল। তো ইসাগি তখন জানতে পারে ওদের থার্ড প্লেয়ার হচ্ছে রিও। তো এরপর নাগি যখন রিওকে দেখে ও রিওর সাথে ভালো মতো কথা বলতে যায়, বাট রিও অনেক রেগেছিল। রিও বলে তুমি আর আমার বন্ধু নও, তুমি আমার শত্রু, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে ভালোভাবে কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে হারাতে পারছি। তো এরপর চিগিরি ইসাগিকে জিজ্ঞাসা করে ইসাগি তুমি কি আমাদের সাথে ম্যাচ খেলবে? ইসাগি বলে হ্যাঁ অবশ্যই, খুশি হয়ে খেলবো। তো এখানে একটা ম্যাচ ফিক্সড হয়ে যায়। এরপর দেখা যায় প্র্যাকটিস মাঠে বারো ইসাগি আর নাগি মলে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল যে পরের ম্যাচ কিভাবে খেলবে। তো ইসাগি তখন তাদের টিমে থাকা সব প্লেয়ারদের যে ওয়েপন গুলো রয়েছে সেগুলো অ্যানালাইজ করে বুঝতে পারে যে ওদের যদি খালি বন্ডিং ঠিক থাকে তাহলে ওরা অন্য লেভেলের একটা গেম প্লে করতে পারবে। আর তারপর ওরা ভাবতে থাকে যদি ওরা এই ম্যাচ জিতে যায় তাহলে ওদের টিম থেকে ওরা কাকে নেবে। তো ইসাগি বলে আমার মনে হয় আমাদের চিগরিকে নেওয়া উচিত, ও অনেক ফাস্ট। বারো তখন বলে না কুনিগামিকে, কারণ ওর ফিজিক্যাল স্ট্রেংথ অনেক ভালো। আর নাগি বলেন না রিওকে টিমে নেবো, কারণ আমি ওকে প্রমিস করেছিলাম আমি সবসময় ওর সাথে খেলবো। ইসাগি তখন বলে ভাই এটা ব্লু লক, তোর ইমোশন তোর পকেটে রাখ। আর এরপর আমরা দেখতে পাই রিওদের টিমও পরবর্তী ম্যাচ নিয়ে বেশ চিন্তায় রয়েছে, ওরা ভাবছিল কিভাবে পরের ম্যাচটা জিতবে এবং তারা সিদ্ধান্ত নেয় রিও সবসময় ইসাগিকে ট্র্যাকেল করবে, কুনিগামি বারোকে কাউন্টার করবে আর চিগিরি নাগিরকে কাউন্টার করবে, কারণ ওদের সবার ফিজিক্যাল অ্যাবিলিটি প্রায় সমান। আর এরপর আমাদের স্টেজ 4 এর সিন দেখানো হয় যেখানে ইতোশিরিনের টিমের হয়ে বাচির ওই স্টেজ 4 এর যে টিমের সাথে খেলা রাখতে চায় সেই টিমই ভয়ে বলে না আমরা তোমাদের সাথে ম্যাচ খেলবো না। তো এটা একটা বড় সমস্যা হয়ে যায় ইতোশিরিনের টিমের জন্য। তবে ইতোশিরিন তো ইতোশিরিনই ভাই, ও সবসময় নিশ্চিন্ত, ও বলে কোনো সমস্যা নেই, কোনো না কোনো টিমের খেলা তো আমাদের সাথে পড়বেই, কিন্তু যে টিমই পড়ুক ধ্বংস হয়ে যাবে। আর ইতোশিরিনের এরকম ইগোয়েস্টিক কথাবার্তার কারণে ওখানে সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। আর এদিকে ইসাগি আর কুনিগামিদের ম্যাচ শুরু হওয়ার সময় হয়ে গিয়েছে। তো ইসাগিরা আবারও হোয়াইট টিমে রয়েছে আর রেড টিমে ছিল কুনিগামিরা। তো ম্যাচ শুরু হওয়ার আগে ইসাগি চিন্তা করছিল এই ম্যাচে যেভাবেই হোক না কেন আমাকে কিছু করতে হবে। তো প্রথমে বারো বল নিয়ে সামনে যেতে থাকে আর যখন বারো বল নিয়ে কিছুটা সামনে যায় তখনই কুনিগামি বারোকে ডিফেন্ড করে এবং কুনিগামি কোনোভাবেই বারোকে তার শুটিং রেঞ্জ মনে হয় 27 মিটার বা 29 মিটার এই পর্যন্ত আসতে দিচ্ছিল না। তো ইসাগি পেছন থেকে এটা বুঝতে পারে আর ইসাগি তখন পেছন থেকে বারোকে বলে বলটা আমাকে পাস দাও, বলটা আমাকে পাস দাও। কিন্তু আমরা তো জানি বারো মারাত্মক সেলফিশ এবং ইগোয়েস্টিক, সেই ইসাগিকে বল পাস দেয় না, ও নিজে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ইসাগি তখন আবারও বারবার চিৎকার করে যে বলটা পাস দাও, কিন্তু তখনই দেখা যায় রিও পেছন থেকে ইসাগিকে ট্র্যাকেল করার জন্য চলে এসেছে আর তারপর সে বারোর কাছে গিয়ে বল নেওয়ার চেষ্টা করে। তো বারো এখানে যখন শুট করে বল দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সেই বলটা তখন রিওর পায়ে লেগে অন্যদিকে চলে যায় আর তখন চিগিরি বুলেটের মতো গতিতে এসে সেই বলটা রিসিভ করে আর বল রিসিভ করে চিগিরি বল নিয়ে দৌড়াতে থাকে হোয়াইট টিমের গোল পোস্টের দিকে। তো চিগিরি কিন্তু এখানে বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছিল। তো নাগি পেছন থেকে এসে চিগিরির কাছ থেকে বল নেওয়ার চেষ্টা তো করে, কিন্তু চিগিরি এত দ্রুত দৌড়াচ্ছিল যে কারণে নাগি চিগিরির কাছে পৌঁছতে পারে এবং নাগি বলে একটা প্লেয়ার কিভাবে এত বেশি ফাস্ট হতে পারে। তো যাই হোক তখনও কিন্তু চিগিরি বল নিয়ে লাগাতার সামনে যাচ্ছিল এবং ফাইনালি গোল পোস্টের সামনে চলে আসে এবং গোল পোস্টের সামনে এসে একটা সেই লেভেলের শুট করে এবং এর ফলে যেটা হয় বুঝতে পারছো। আর এদিকে ইসাগি চিন্তা করে ওদের টিম কম্বিনেশন অনেক ভালো, ওরা এজ এ টিম হিসেবে খেলছে, ওরা ওদের সবগুলো ওয়েপনকে পারফেক্টলি ইউজ করছে আর এর জন্য ওরা ভালো কোঅর্ডিনেট করতে পারছে। আর ওদিকে চিগিরির শুট করা বল তো সোজা গোল পোস্টে ঢুকে গিয়েছে, গোল হয়ে গিয়েছে। রেড টিম প্রথম গোলটা করে ফেলে, কিন্তু এটা দেখে নাগি পুরো ফায়ার আপ হয়ে যায়। আর এদিকে ইসাগিও তার মনস্টার ফর্মে চলতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক এই হালাদের আমি হারাবই। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো বুঝতে পারছো পরবর্তী এপিসোডটা আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।